প্রত্যেকটা স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের এটা একটা কৌশল জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানান ধরনের অঘটন ঘটায়, ইস্যু ছেড়ে দেয়। সে কারণেই বলছি অনেকগুলো পরিকল্পিত ঘটনা সরকার ঘটাচ্ছে। সুতরাং সরকারের ছুড়ে দেওয়া ইস্যুতে আমরা আমাদেরকে ব্যস্ত থাকলে চলবে না। জনগণের ছুড়ে দেওয়া ইস্যুতে ওদেরকে কথা বলাতে বাধ্য করতে হবে, ওদেরকে নাকানি চুবানি খাওয়াতে হবে। পুলিশ সেনাবাহিনী মারছে, আওয়ামী লীগ নৌবাহিনী কিংবা ইউএনওদেরকে মারছে, সেক্ষেত্রে একটা জনগণের ক্ষোভ বিস্ফোরিত হতে পারে। একই সাথে তারা যে স্টেট মেশিনারি, রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রীয় বাহিনীগুলোর মাধ্যমে যে এতদিন ক্ষমতায় ছিল, তারা বিপক্ষে চলে যেতে পারে। সরকার জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য, জনগণকে একটা আয়স দেখানোর জন্য মাঝে মাঝে কিছু ঘটনাকে কেন্দ্র করে একটু নড়ে চড়ে বসে। আপনার ক্যাসিনো সম্রাটদেরকে এর আগে রাজীব তাদেরকে যে ধরেছে, তারা কিন্তু জেলখানায় একেবারে রাজার হালে আছে। আপনার পেপার পত্রিকা দেখেছেন না? টাঙ্গাইলের হত্যা মামলার আসামি সাংসদ আমানুর একাধিকবার পিজিতে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসে থাকেন, বারডেমে থাকেন, জানা গেছে তার কোনো রোগ নাই। এখানে তারা আয়েসি জীবনযাপন করছে, ওখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড লিড করছে। এরা সব সরকারের তৈরি, সরকার ক্ষমতায় থাকার জন্য এদেরকে তৈরি করেছে। আরেকটি কথা একেবারে স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে আপনারা দেখেছেন না বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটছে, জঙ্গি হামলা নাটক হচ্ছে, বিমান ছিনতাইয়ের নাটক হচ্ছে, প্রত্যেকটি ঘটনা সরকার ঘটাচ্ছে। আজকে যখন এখানকার ইসলামী দলগুলো, আমি বলবো যে তাদের মধ্যে একটা মডারেট চিন্তার উদ্ভব আমরা দেখেছি তাদের কার্যক্রমে। তারা যখন রাজপথে সোচ্চার হয়েছে, তখন এই সরকার তাদেরকেও জঙ্গি জামাত শিবির ট্যাগ দিয়ে তাদেরকেও রাজনীতি থেকে দূরে রাখার একটা পায়তারা করছে। বর্তমান সরকারকে আপনারা যদি সসম্মানে যেতে চান, আপনারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেন। আর যদি আপনারা দুর্ভাগ্য বরণ করে নিতে প্রস্তুত থাকেন, আমরাও আপনাদের সেই দুর্ভাগ্য আপনাদের হাতে ধরিয়ে দিতে আমরা। সাদেক হোসেন খোকার যোগ্য পুত্র, রাজনীতিতে যিনি ইতিমধ্যে একটা চমক তৈরি করেছেন, তরুণ জননেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আপনারা অবগত আছেন, তিনি ঢাকা শহরে নির্বাচন করেছেন। সেই নির্বাচনে যদি জনগণ ভোট দিতে পারত, ইশরাক হোসেনের যে আমরা জনপ্রিয়তা দেখেছি, মাঠে ময়দানে জনগণের যে প্রতিক্রিয়া দেখেছি, তাতে তিনি মেয়র নির্বাচিত হতেন। আপনারা জানেন এখন কি প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে। সুতরাং আজকের যারা জনগণের কণ্ঠস্বর, তাদেরকে হামলা মামলা করে বারবার জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখার একটা অপপ্রয়াস চালাচ্ছে এই ভিনদেশি তাবেদার ভোটারবিহীন সরকার। তারা যে ক্ষমতা এসেছে, এটি বাংলাদেশকে একটি পঙ্গু ব্যর্থ রাষ্ট্র করার জন্য একটি আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে তারা ক্ষমতা এসেছে। যেখানে 2004 সালে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে পত্রিকার হেডলাইন করে নিউজ করেছিল, যেখানে সামরিক স্বৈর শাসক এরশাদের পতনের পরে 90 সালে একটা গণতান্ত্রিক ধারার সূচনা ঘটেছিল। যখন সেই 91 থেকে 2006 সাল পর্যন্ত মোটামুটি ভাবে, একেবারে স্পষ্টভাবে নয়, একেবারে পরিপূর্ণভাবে নয়, তারপরেও যে মোটামুটি ভাবে সাংবিধানিক ভাবে যে ভোটগুলো হয়ে আসছিল, নির্বাচনগুলো হয়ে আসছিল, বাংলাদেশের অর্থনীতি একটি ভালো দিকে যাচ্ছিল। বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার মধ্যেই নয়, আন্তর্জাতিক অঙ্গনে একটি তাক লাগানো রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছিল। তখনই যারা বাংলাদেশকে ব্যবহার করতে চায়, বাংলাদেশকে দমিয়ে রাখতে চায়, তখনই তারা বাংলাদেশের গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য, এই গণতন্ত্রের অগ্রযাত্রাকে ধ্বংস করার জন্য একটা অশুভ পরিকল্পনা নিয়ে আগালো। সেই অশুভ পরিকল্পনার ফল ছিল 111-এর এই কুখ্যাত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। সেই কুখ্যাত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সহযোগী হিসেবে
ক্ষমতা এসেছেন বর্তমানে সেই আন্তর্জাতিক কুচক্রীদের দ্বারা পরিচালিত বর্তমানের আওয়ামী লীগ সরকার। তারা এসে কি করেছে আপনাদেরকে প্রত্যেকটি ঘটনাক্রমে বুঝতে হবে। সেনা বিদ্রোহে বিডিআর বিদ্রোহের নামে সেখানে 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। হেফাজতের আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছিল, এটিও ছিল ওই পরিকল্পনার একটি অংশ। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে আমৃত্যু ক্ষমতায় থাকার জন্য তারা এই যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে দেওয়ার মাধ্যমে তাদের যে একটা রাজনৈতিক তাণ্ডব, এই দুর্বৃত্তপনা শুধু জাতীয় রাজনীতিতেই ক্ষান্ত রাখি নেই, এটি একেবারে সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার গ্রামগঞ্জে ছড়িয়ে দিয়েছে, যার মাধ্যমে আজকে দেলোয়ার বাহিনী, সাদ্দাম বাহিনী, ওই যে আপনার মোহাম্মদপুরের কুখ্যাত কাউন্সিলর যাকে ঢাকার সুলতান নামে অনেক অভিহিত করেছিলেন, সেই রাজীব কিংবা এই যে যুবলীগের ক্যাসিনো সম্রাটটা, এরা আকাশ ফুরে আসে নাই, মাটি ভেদ করে উপরে আসে নাই, এরা সব সরকারের তৈরি। সরকার ক্ষমতায় থাকার জন্য এদেরকে তৈরি করেছে। আরেকটি কথা একেবারে স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে আপনারা দেখেছেন না বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটছে, জঙ্গি হামলা নাটক হচ্ছে, বিমান ছিনতাই নাটক হচ্ছে, প্রত্যেকটি ঘটনা সরকার ঘটাচ্ছে। আজকে যখন এখানকার ইসলামী দলগুলো, আমি বলবো যে তাদের মধ্যে একটা মডারেট চিন্তার উদ্ভব আমরা দেখেছি তাদের কার্যক্রমে, তারা যখন রাজপথে সোচ্চার হয়েছে তখন এই সরকার তাদেরকেও জঙ্গি জামাত শিবির ট্যাগ দিয়ে তাদেরকেও রাজনীতি থেকে দূরে রাখার একটা পায়তারা করছে। কিন্তু সরকার সফল হবে না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আমি আমাদের শ্রদ্ধা নেতা কমরেড সাইফুল হক ভাইয়ের বক্তব্যের শেষ অংশটুকু এসে শুনেছিলাম, যেটি আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে আমরা যতদিন বিভাজিত থাকব ততদিন এই স্বৈর শাসনের মসনদ দীর্ঘায়িত হবে, এদের রাজত্ব আরো দীর্ঘায়িত হবে। সুতরাং আপনার আমার রাজনৈতিক মতাদর্শের যদি তারতম্য বা পার্থক্য থেকেও থাকে, আজকে একটা দাবিতে ঐক্যবদ্ধ হন যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। একটা দাবিতে ঐক্যবদ্ধ হন যে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। সেই রাষ্ট্রের দাবিতে আমি মনে করি যে আজকে দলমত নির্বিশেষে আমাদেরকে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে অন্তত সকলকে এখন রাজপথে নামতে হবে। প্রেস ক্লাব ইনডোর আলোচনা করে এখন আর খুব একটা ইতিবাচক কাজ হবে না। কারণ এই সরকার আপনারা দেখতে পেয়েছেন যে একজন সেনা কর্মকর্তা, নৌবাহিনীর কর্মকর্তা, কাউকেই তো সরকারি দলের নেতাকর্মীরা ছাড় দিচ্ছেন। আজকে এই যে পুরান ঢাকার আরেক কুখ্যাত নেতা হাজী সেলিম, আমি মিডিয়ার ভাই বোনদেরকে সবিনয় অনুরোধ করি যে আজকে আপনারা টক শো আয়োজন করছেন, কলাম লিখছেন, এই হাজী সেলিমের যে সন্ত্রাস চাঁদাবাজের যে রাজত্ব, সেগুলো তো আপনাদের নাকের ডগার সামনে দিয়ে এতদিন চলেছে। এতদিন আপনাদের কতটুকু আপনারা সংবাদ পরিবেশন করেছেন, যেখানে গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের ফোর্থ স্টেট, চতুর্থ স্তম্ভ, আইন নির্বাহী বিচার বিভাগের পরে গণমাধ্যমকে কনসিডার করা হয়। গণমাধ্যম রাষ্ট্রের ওয়াচডগ, গণমাধ্যম জাতির বিবেক। রাষ্ট্রের যে তিনটা অংশ, বিচার, নির্বাহী, আইন বিভাগ, সেগুলোতে এই সরকারের দখলে। তারা তো সেগুলোকে দলীয়করণ করে ফেলেছে, জনগণের অধিকারকে হরণ করে সেগুলোকে একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। আমরা মনে করি যে গণমাধ্যমের বন্ধুরাও আজকে আমাদের সাথে এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সামিল হয়ে সঠিক সত্য নিউজগুলো তুলে ধরে মানুষকে ঐক্যবদ্ধ করতে সহযোগিতা করবে। আজকে আমরা বারবার বলেছিলাম এই ঢাকায় আন্দোলন করতেছেন, এই গুলিস্তানের চৌধুরী আলম কিংবা বিএনপি নেতা ইলিয়াস আলী, তাদেরকে যে গুম করা হয়েছিল, আমরা ইলিয়াস আলী কিংবা চৌধুরী আলম ব্যক্তিকে সেটি আমরা বিবেচনা করছি না, কিন্তু তখন আমরা প্রতিবাদ করিনি, কারণ আমরা ভেবেছিলাম বিএনপি নেতাদের গুম করেছে, আমার তো কিছু করছে না। কিন্তু আজকে সাংবাদিক কাজলের কথা আমরা বিভিন্ন জায়গায় বলেছি, বলবো, দেখেছেন তো তাকে কিভাবে তুলে নিয়ে একেবারে ইন্ডিয়ার বর্ডারে পাঠিয়ে দিয়েছে। তো এই ঘটনাগুলো তো আরও ঘটছে। আজকে মাহমুদুর রহমান মান্না, তিনি একজন সিনিয়র রাজনীতিবিদ, তার প্রোগ্রামে কখনো তো মন্ত্রী না প্রতিমন্ত্রী, তাদের পরিচয় জানারও কখনো আমি প্রয়োজন বোধ করি নাই। আর যারা জনগণের ভোটের
ম্যান্ডেট নাই, যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, অবৈধ স্বৈরাচার, তাদের পরিচয় আমি কি খুঁজবো? আমি পরিচয় খুঁজি নাই, তিনি মন্ত্রী না প্রতিমন্ত্রী। আমরা পেপার পত্রিকায় দেখেছি সেই গোলাম দস্তগীর গাজী, তার বাসা থেকে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা রামদা লাঠি ছোটা হকি স্টিক নিয়ে এসেছিল, একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে হামলা চালিয়েছিল। মান্না ভাইয়ের মতো সিনিয়র মানুষ যদি আক্রান্ত হয়, আমরা তো অসংখ্যবার আক্রান্ত হয়েছি। তো আমি বারবার যেটা বলেছিলাম, আজকে ইরফান সেলিম নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিমের দুটি দাঁত ভেঙেছে বিদায় সরকারের ভিত নড়েবড়ে হয়ে গিয়েছিল। যেভাবে পুলিশ সেনাবাহিনী মারছে, আওয়ামী লীগ নৌবাহিনী কিংবা ইউএনওদেরকে মারছে, সেক্ষেত্রে একটা জনগণের ক্ষোভ বিস্ফোরিত হতে পারে। একই সাথে তারা যে স্টেট মেশিনারি, রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রীয় বাহিনীগুলোর মাধ্যমে যে এতদিন ক্ষমতায় ছিল, তারা বিপক্ষে চলে যেতে পারে। তড়িঘড়ি করে আয়স দেখানোর জন্য হাজী সেলিমের বাসা অভিযান চালানো। তার অপরাধ ছিল লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধর করেছে, তার বাসা অভিযান চালিয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতে দুটি মামলায় মাদক এবং পাকিটকি রাখার দায়ে 1 বছর কারাদণ্ড দিয়েছে। ওয়াসিমের মামলায় কিন্তু তাকে শুরুর দিকে গ্রেপ্তার করেনি। ঘটনা ঘটেছে রাতে, মামলা হয়েছে ভোর 7:45। এতক্ষণ তারা সিদ্ধান্ত নিতে সিদ্ধান্তহীনতায় ছিল যে হাজী সেলিমের মতো একজন কুখ্যাত লোককে, আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীকে তারা এই মুহূর্তে গ্রেপ্তার করবে কিনা। সরকার কিন্তু স্বেচ্ছায় গ্রেপ্তার করেনি, চাপে গ্রেপ্তার করেছে। চাপে ক্যাসিনো সম্রাটদেরকে, এর আগে রাজীব, তাদেরকে যে ধরেছে, তারা কিন্তু জেলখানায় একেবারে রাজার হালে আছে। আপনার পেপার পত্রিকা দেখেছেন না? টাঙ্গাইলের হত্যা মামলার আসামি সাংসদ আমানুর একাধিকবার পিজিতে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসে থাকেন, বারডেমে থাকেন, জানা গেছে তার কোনো রোগ নাই। এখানে তারা আয়েসি জীবনযাপন করছে, ওখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড লিড করছে। সরকার জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য, জনগণকে একটা আয়স দেখানোর জন্য মাঝে মাঝে কিছু ঘটনাকে কেন্দ্র করে একটু নড়ে চড়ে বসে। সারা দেশে আলোচনার ঘটনা ছিল কি? ধর্ষণের মহামারী, ছাত্রলীগ যুবলীগের ধর্ষণের মহামারী। তারপরে কি ছিল? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। তার আগে কি ছিল? সেনাবাহিনীর একজন মেজর প্রধানমন্ত্রী নিরাপত্তায় নিয়োজিত ছিল, তাকে খুন করা হয়েছে। কিন্তু এক ইস্যুতে দেখেন সমস্ত টিভি চ্যানেল, পেপার পত্রিকা, মিডিয়া পাবলিক সেন্টিমেন্ট ঘুরিয়ে দিয়েছে হাজী সেলিম এবং ইরফান সেলিম দিয়ে। প্রত্যেকটা স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের এটা একটা কৌশল, জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানান ধরনের অঘটন ঘটায়, ইস্যু ছেড়ে দেয়। সে কারণেই বলছি, অনেকগুলো পরিকল্পিত ঘটনা সরকার ঘটাচ্ছে। সুতরাং সরকারের ছুড়ে দেওয়া ইস্যুতে আমরা আমাদেরকে ব্যস্ত থাকলে চলবে না। জনগণের ছুড়ে দেওয়া ইস্যুতে ওদেরকে কথা বলাতে বাধ্য করতে হবে, ওদেরকে নাকানি চুবানি খাওয়াতে হবে। এই মুহূর্তে আমাদের দাবি কি? একটা দাবি, যে বর্তমান সরকার সেই 111 থেকে বাংলাদেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা, প্রশাসনকে ধ্বংস করে বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, সেখান থেকে উত্তরণে অতি দ্রুত একটা ফ্রেশ ইলেকশন, সেটা মধ্যবর্তী হোক আর জাতীয় নির্বাচন হোক, একটা ফ্রেশ ইলেকশনের মাধ্যমে বৈধতা দিয়ে ক্ষমতায় আসতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে। যদি আওয়ামী লীগ সেই ম্যান্ডেট নিয়ে আসে, আমরা সমস্ত মিডিয়ার সামনে জাতীয় নেতৃবৃন্দ সবাই কমিটমেন্ট করবে, আমরা মেনে নেব। কিন্তু আপনারা যে মেশিন সেট করে রেখেছেন, এই যে ইভিএম, ভারতে আমরা পার্লামেন্টে দেখেছেন, ভোট যাই দেয় পদ্ধতি যায়। দীর্ঘদিন তাদের টেকনিক্যাল এক্সপার্টিসদেরকে ব্যবহার করে তারা ইভিএমটাকে স্ট্রং করতে চাচ্ছে, যে পরবর্তী নির্বাচন না হয় ফ্রি ফায়ারে দেবে, কিন্তু ওই ইভিএম এর সিস্টেমে দেবে। সেখানে বলছে আমরা এতদিন বিভাজিত থেকে বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে এই সরকারকে আমরা বৈধতা দিয়েছি। কাজী রাজনৈতিক দলগুলোকে বলবো, যারা একদিকে বলছেন এই সরকার অবৈধ, এই সরকার অসাংবিধানিক, এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, আবার সেই সরকারের অধীনে যারা নির্বাচনে যাচ্ছেন তারা কিন্তু স্ববিরোধী কথাবার্তা বলছেন। একটা নির্বাচনেও আপনাদের কোনো রাজনৈতিক অর্জন আছে? ফলাফল জিরো। কিন্তু আমি বলবো আপনাদের অর্জন হয়েছে, আপনাদের নেতা কর্মীরা আহত হয়েছে, নিহত হয়েছে, মামলায় জেলখানায় গিয়েছে। নির্বাচনের
উসিলায় আপনারা রাজনৈতিক শোডাউন দিয়ে লাভ নাই, রাজনৈতিক অ্যাচিভমেন্ট জিরো। আজকের জনগণ মুখিয়ে আছে, একটা গণ আন্দোলন চায়। সেই আন্দোলনের নেতৃত্ব যদি আমরা দিতে এখন ব্যর্থ হই, তাহলে এই সরকারের যে দুর্বলতা ছিল তারা সেগুলোকে আরো পাকাপোক্ত করে, যেভাবে স্টেট মেশিনারিকে ব্যবহার করে এতদিন ক্ষমতা আছে, তারা তখন বাংলাদেশকে চায়নার মতো ওয়ান পার্টি স্টেটে পরিণত করবে। আমরা বলছি পালিয়ে যায়নি, প্রত্যেকটা হামলার সময় কখনোই নেতাকর্মীদের রেখে পালিয়ে যায়নি। রাজপথে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য স্টেট দাঁড়িয়েছিলাম। ডাকসু ভবনে হামলা হয়েছে, কারো বিচার হয়েছে? বিচার হয়নি। মান্না ভাইয়ের উপরে হামলা হয়েছে, বিচার হবে কিনা আমরা জানি না। আমরা বলছি যে আজকে ইশাকবাদের উপরে হামলা হয়েছে, অন্যান্য নেতৃবৃন্দের উপর অনেকবার হামলা হয়েছে, কারো কিন্তু বিচার হয়নি। আপনি আমি মেরে ফেললেও বিচার হবে না। ওই ওয়াসির, আমি তো সেনাবাহিনীর লেফটেন্যান্ট না, ইশাক তো সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর না, মান্না ভাই তো পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা না যে তিনি যুবলীগ তার সাথে দুর্ব্যবহার করলে মন্ত্রী পর্যায়ের কর্মকর্তারা সরি প্রকাশ করবে। তারা জনগণের সাথে তাদের সম্পর্ক নাই, জনগণেরকে তাদের প্রয়োজন নাই ক্ষমতায় থাকতে, তারা এটা মনে করে। সে কারণে আজকে যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চান, একটা জনগণের আন্দোলন বা গণ আন্দোলন গড়ে তুলতে হবে। আছেন আরো যারা ছিলেন, তাদের প্রতি আমি একটা কথা অনুরোধ করতে চাই, আমরা এই অবৈধ স্বৈর শাসনের অবসান চাই। তার মানে যে একজনকে চেয়ার থেকে সরিয়ে আরেকজনকে চেয়ারে বসানো নো, অবশ্যই রাষ্ট্রের সাংবিধানিক আইনগত কিছু সংস্কার আনতে হবে, জনগণের মাঝে হোপ ক্রিয়েট করতে হবে। কেন জনগণ আমার সাথে রাজপথে আন্দোলনে নামবে? জনগণের লাভটা কি? কেন জনগণের প্রয়োজনীয়তা রয়েছে? সেজন্য গণতন্ত্রকে কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় সেটা নিয়ে আপনারা কিছু দাবি দেওয়া উপস্থাপন করেন। কিভাবে সংসদকে 70 নম্বর অনুচ্ছেদ বাতিল করে কার্যকর করা যায় সেটা নিয়ে আপনারা কিছু কথা বলেন, ক্রিয়েট করেন। কিভাবে প্রধানমন্ত্রীর এককেন্দ্রিক ক্ষমতার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য স্থাপন করা যায় সেই বিষয়ে আজকে আপনারা আলোচনা করেন, জাতির সামনে আপনাদের স্পষ্ট দাবি দেওয়া উপস্থাপন করেন। সর্বশেষ একটা কথাই বলবো, বর্তমান সরকারকে আপনারা যদি সসম্মানে যেতে চান, আপনারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেন। আর যদি আপনারা দুর্ভাগ্য বরণ করে নিতে প্রস্তুত থাকেন, আমরাও আপনাদের সেই দুর্ভাগ্য আপনাদের হাতে ধরিয়ে দিতে আমরা নির্বাচন দিতে হবে। সেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনঃস্থাপন করে হোক, কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে